সবেমাত্র হাতে কয়েকটা দিন বেঁচে আছে, মাধ্যমিক পরীক্ষা এসে গেল। তোমাদের জন্য ভৌতবিজ্ঞানের যে সাজেশন দেওয়ার কথা ছিল সেটাতে একটু দেরি হলো, তার জন্য সরি। অবশ্যই আজকে আমরা ভৌতবিজ্ঞানের সাজেশনটা দেখে নেব। তোমরা 2025-এর মাধ্যমিকের জন্য ভৌতবিজ্ঞান থেকে যে সমস্ত প্রশ্নগুলো করে যাবে, আশা করছি তোমরা এখান থেকে 100% তো বলবো না, কারণ 100% বলাটা সঠিক নয়। আশা করছি তোমরা প্রশ্নগুলো আমরা দেখে নিচ্ছি। প্রথম চ্যাপ্টারে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের করে যেতে হবে তার মধ্যেই যেগুলো দাগাবো এবং যে প্রশ্নগুলো এখানে লেখা হয়েছে প্রত্যেকটা ভিতরে কিছু না কিছু তথ্য লুকিয়ে আছে। তাহলে অবশ্যই তোমরা ভালো করে ভিডিওটা লক্ষ্য করবে এবং কথাগুলোকে মন দিয়ে শুনবে। পরিবেশের জন্য ভাবনা। সর্বপ্রথম বায়ুমণ্ডলের কোন স্তরকে কী বলা হয়? প্রত্যেকটা স্তর, ট্রপোস্ফিয়ারকে কী বলা হয় বা কেন বলা হয়, স্ট্র্যাটোস্ফিয়ারকে কী বলা হয় বা কেন বলা হয়। প্রত্যেকটা, যেমন স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, সেগুলো ভালো করে করে যেতে হবে। ওজোন স্তর খুবই ভালো করে করতে হবে। ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয় এবং ওজোন স্তর ধ্বংসে NO2 নাইট্রোজেনের যে অক্সাইডগুলো হয় এবং CFC ক্লোরোফ্লোরোকার্বন, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনা আছে। অর্থাৎ ওজোন স্তর ধ্বংসটা ভালো করে দেখে যেতে হবে। বিশ্ব উষ্ণায়ন অথবা গ্রিন হাউস এফেক্ট থাকতে পারে। বিশ্ব উষ্ণায়ন কী থাকতে পারে, অথবা বিশ্ব উষ্ণায়ন কমানোর যে সমস্ত উপায়গুলো আমরা বার করতে পারি, যে সমস্ত উপায়গুলো দিয়ে বিশ্ব উষ্ণায়ন বা গ্রিন হাউস এফেক্ট কমানো যায়, সেই সমস্ত উপায়গুলো লিখতে বলতে পারে। অথবা সেই মেয়ে কি বলেছে, বিশ্ব উষ্ণায়ন বা গ্রিন হাউস এফেক্টের প্রভাবে, মানে এর প্রভাবে কীরূপ পরিবেশে ক্ষতিকর প্রভাবগুলো দেখা দিচ্ছে সেগুলোও থাকতে পারে। অর্থাৎ দৈনন্দিন জীবনে বা বাস্তব জীবনে আমরা বিশ্ব উষ্ণায়নের ফলে কি কি প্রভাব দেখে থাকছি বা কি কি প্রভাব ফেলে দিচ্ছে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়ন বা গ্রিনহাউস এফেক্ট, সেটা আমাদের লিখতে বলতে পারে। জ্বালানি জানতে হবে। জীবাশ্ম জ্বালানি কি, উদাহরণ অবশ্যই মনে রাখতে হবে। এবং জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কেন, প্রশ্ন থাকতে পারে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কেন ব্যাখ্যা করো। তারপরে কি বলেছে, জ্বালানি থেকে কি বলেছে, উপযুক্ত জ্বালানি নির্বাচনের শর্তগুলি উল্লেখ করতে বলেছে। অবশ্যই দেখে যাব। তাপন মূল্য ভালো করে দেখে যাব। জীবাশ্ম সংরক্ষণের প্রয়োজনীয়তা ভালো করে দেখব এবং জ্বালানি নির্বাচনের শর্তগুলোকেও ভালো করে দেখে যেতে হবে। তাপন মূল্য ভালো করে দেখে যেতে হবে। বায়োমাস বা বায়োগ্যাস দুটো আমরা দেখতে পাই, বায়োমাসটা ভালো করে দেখে যেতে হবে। ব্যবহারের সুবিধা অসুবিধা কি আছে। তারপরের প্রশ্ন বলেছে প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তি। অপ্রচলিত শক্তিটা ভালো করে দেখে যেতে হবে, কি বলতে চেয়েছে দেখে নিব। অথবা এর ব্যবহারের বৃদ্ধির প্রয়োজন কেন, অর্থাৎ সৌরশক্তি ব্যবহারের বৃদ্ধির প্রয়োজন কেন, অথবা জলবিদ্যুৎ যেগুলো আমরা অপ্রচলিত শক্তি হিসাবে চিনে থাকি, এদের ব্যবহারের বৃদ্ধির প্রয়োজন কেন, সেটা আমাদের ভালো করে দেখে যেতে হবে। স্থিতিশীল উন্নয়ন খুবই ভালো করে দেখতে হবে, বলতে আমরা কি বুঝি, এর শর্তগুলো দেখতে হবে। তারপরে কি বলেছে, CBM, এটা ভালো করে দেখতে হবে, এর ফুল ফর্ম কি সেটাও পরীক্ষায় আসতে পারে। তারপরে গেসল কি লেখা আছে। এবার এখানে কিছু বলা হয়েছে, কি বলা হয়েছে, PYQ 2017 থেকে 2024, কিন্তু তার মধ্যে তোমাদের 2019 ভালো করে দেখতে হবে, 2020, 2023 এবং 2022। কি বললাম, 2020, 2022 এবং 2023 ভালো করে দেখে যেতে হবে। এবার চলো দেখে নিচ্ছি গ্যাসের আচরণ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের করে যেতে হবে। যে সমস্ত সূত্র আছে প্রত্যেকটাই তো ভালো করে করতে হবে, সূত্র ছাড়ার কোনো প্রয়োজন নেই। কোনটা সূত্র আসবে কেউ সঠিক করে বলতে পারবে না, তাই আমাদের প্রত্যেকটা সূত্রকে ভালো করে দেখে যেতে হবে। এবার এখান থেকে যে সমস্ত সূত্রের সাহায্যে অঙ্কগুলো করে থাকি সেই সমস্ত অঙ্কগুলোও দেখে যেতে হবে। তার মধ্যে PV = nRT এবার আসার একটু সম্ভাবনা আছে। তোমাদের বলছি তোমরা প্রত্যেকটাই ভালো করে দেখে যাবে। বলেছে চার্লসের সূত্রের সাহায্যে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়, অবশ্যই দেখে যেতে হবে। চার্লসের সূত্রের সাহায্যে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় ভালো করে দেখে যেতে হবে। এখানে বলছে বোয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্র, যেটা PV = nRT বলে আমরা দেখে থাকি, অথবা nRT এর জায়গায় n এর জায়গায় কি লিখতে পারে, W/m/RT, সেটাও অবশ্যই আমাদের পড়ে যেতে হবে। কি কোশ্চিন আছে, হয় nRT থাকবে না হলে W/m/RT থাকবে, ঠিক আছে।
গে লুকাসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র দেখতে হবে, বোয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, যেটা P1V1/T1 = P2V2/T2, সেটা দেখতে হবে। আদর্শ গ্যাস কি, আদর্শ গ্যাস বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ দেখতে হবে, গ্যাসীয় তথ্যের মূল স্বীকার্যগুলো দেখতে হবে, আবদ্ধ পাত্রে রাখা কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধির ফলে চাপ এবং আয়তনের কীরূপ প্রভাব পেয়ে থাকে সেটা দেখতে হবে, অথবা বেগের ওপর কীরূপ প্রভাব পড়ে সেটাও দেখতে হবে। গড় বেগ সেটা দেখতে হবে অবশ্যই। শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন সেটাও অবশ্যই দেখতে হবে। বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বেড়ে যায়, সেখানে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে সেটা অবশ্যই আমাদের দেখে যেতে হবে। তাহলে গ্যাসের আচরণ থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখে যাবে, আশা করছি বুঝতে পারলে। আর রাসায়নিক গণনা থেকে তোমরা এখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই দেখে যাবে, একটাও ছাড়ার মতো নেই। কিন্তু তোমাদের বলে রাখি, রাসায়নিক গণনার মধ্যে PYQ এর সমস্ত প্রশ্নগুলো তোমরা যদি করে যাবে সেখান থেকে যথেষ্ট আছে। PYQ তোমরা রাসায়নিক গণনা অধ্যায় থেকে করে যাবে, এবং M = 2D এই প্রমাণটাও দেখে যাবে। এবার দেখব তাপের ঘটনাসমূহ। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের করে যেতে হবে তার মধ্যে কঠিনের আয়তন এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং সঙ্গে গাণিতিক রূপ, দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ আমাদের দেখে যেতে হবে। দিতে পারে, কোনো ঠিক নেই, দিতে পারে, অবশ্যই দেখে যেতে হবে। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অবশ্যই দেখে যেতে হবে। তারপরে কি বলেছে, তরলের প্রকৃত প্রসারণের সংজ্ঞা এবং গাণিতিক রাশিমালা। পরবর্তী কোশ্চেন বলেছে, তরলের আপত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি নিজস্ব ধর্ম এবং কেন। ভালো করে আমাদের এই প্রশ্নটা দেখে যেতে হবে। সেম একই কোশ্চেন, অথবা কি দিয়ে থাকতে পারে, গামা আর = গামা A + গামা G। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক সেটা দেখে যেতে হবে, তার সঙ্গে এর মান কত আছে সেটাও দেখে যেতে হবে। গ্যাসের 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কেন, সেটাও দেখে যেতে হবে। তারপরে কি বলেছে, তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা একক সহ দেখতে হবে এবং রাশিমালাটি প্রতিষ্ঠা করতে হবে। ভালো করে দেখে যেতে হবে, রাশিমালাটি প্রতিষ্ঠা করতে বলতে পারে, অবশ্যই ভালো করে দেখে যেতে হবে। তাহলে তাপের ঘটনাসমূহ থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো করে যাবে সেটা অবশ্যই বুঝতে পারলে। আলো অধ্যায় থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো দেখে যাবে তার মধ্যে মুখ্য ফোকাস কি, অবতল দর্পণ অথবা উত্তল দর্পণের ক্ষেত্রে দিতে পারে, অথবা মুখ্য ফোকাস সেটা লেন্সের ক্ষেত্রে, অবতল লেন্সের ক্ষেত্রে অথবা উত্তল লেন্সের ক্ষেত্রে দিতে পারে। অর্থাৎ মুখ্য ফোকাস দর্পণের ক্ষেত্রেও দেখে যাব, দুটো দর্পণের ক্ষেত্রেও এবং দুটো লেন্সের ক্ষেত্রেও দেখে যাব। অবতল দর্পণ দ্বারা কিভাবে সৌধ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় সেটা বলতে পারে, অথবা অবতল দর্পণ দ্বারা কিভাবে অসৌধ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় সেটা বলতে পারে, অথবা অবতল দর্পণ দ্বারা কিভাবে অসৌধ সমশীর্ষ ক্ষুদ্র প্রতিবিম্ব গঠন করা যায় সেটা বলতে পারে, অবতল দর্পণ দ্বারা কিভাবে সৌধ অবশীর্ষ ক্ষুদ্রাকার প্রতিবিম্ব গঠন করতে বলতে পারে, রেখাচিত্রের সাহায্যে দেখাতে বলতে পারে, অর্থাৎ ছবি। আবার কি বলেছে, উত্তল দর্পণ দ্বারা কিভাবে অসৌধ সমশীর্ষ ক্ষুদ্র প্রতিবিম্ব গঠন করা যাবে সেটা অবশ্যই আমাদের দেখাতে বলতে পারে। এবার কি বলেছে, অবতল দর্পণের ব্যবহার দেখে যেতে হবে। গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়। বিন্দু বস্তুর প্রতিবিম্ব গঠন অবতল দর্পণের সাহায্যে রেখাচিত্রের মাধ্যমে দেখা, অর্থাৎ ছবি করতে বলেছে। বিন্দু বস্তু দর্পণের মেরু ও ফোকাসের মাঝখানে আছে। যদি বিন্দু বস্তুকে দর্পণের মেরু আর ফোকাসের মাঝখানে রাখা হয় তাহলে কী রকমের প্রতিবিম্ব পাবো সেই কথাটা আমাদের ব্যাখ্যা করতে বলতে পারে, তখন ছবিও দিতে হবে, অথবা শুধুমাত্র রেখাচিত্রের মাধ্যমে দেখাতে বলতে পারে, সেটাও দেখিয়ে দিই। R = 2F, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ সমান 2 × ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে একটি সম্পর্ক আছে, এই সম্পর্কটা হচ্ছে R = 2F। সরাসরি R = 2F প্রমাণ করতে বলতে পারে, অথবা বলবে ওরা অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি ব্যাখ্যা করো বা সম্পর্কটি প্রমাণ করে দেখিয়ে দাও। সেই অবশ্যই দুটোই কোশ্চিন এঁকে আছে, অবশ্যই আমাদের ভালো করে কোশ্চিনের মানেটা বুঝতে হবে কি বলতে চেয়েছে। ওখানে অবতল দর্পণ থাকলে অবতল দর্পণের ছবি দিব, উত্তল দর্পণ থাকলে উত্তল দর্পণের ছবি দিব, বেশিরভাগ অবতল দর্পণের ক্ষেত্রেই আসে। গাড়ির রেয়ার ভিউ মিরর দেখে যেতে হবে। রেয়ার ভিউ মিরর কি ধরনের মিরর থাকে,
এবং কেন ব্যবহার করা হয়। কি বলেছে, আলোর প্রতিসরণ সংক্রান্ত দুটি সূত্র আছে, তার মধ্যে একটি হচ্ছে, দ্বিতীয় সূত্রটি হচ্ছে কি, স্নেলের সূত্র। বলেছে স্নেলের সূত্র অথবা দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি আমাদের ভালো করে যেতে হবে। প্রতিসরাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ প্রতিসরাঙ্ক অর্থাৎ মিউ মিউ কি কি বিষয়ের উপর নির্ভর করে। মিউ ইকুয়াল টু C/V, এই প্রমাণটাও দিতে বলতে পারে। অর্থাৎ এখানে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই যে মাধ্যম নেওয়া হয়েছে সেই মাধ্যমে আলোর বেগ, অথবা শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাই যে মাধ্যমে নেওয়া হয়েছে সেই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এখান থেকে অঙ্কও থাকতে পারে, অথবা সম্পর্ক মিউ ইকুয়াল টু C/V এর সম্পর্ক দিতে পারে। আশা করছি তোমরা করতে পারবে। পরবর্তী কোশ্চেন বলেছে, লঘুতর থেকে ঘনমাধ্যমে যখন যাওয়া হচ্ছে তখন আলোক রশ্মির চ্যুতিকোণ নির্ণয় করতে বলেছে। ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, এই প্রমাণ করতে বলতে পারে সরাসরি। তারপরে বলেছে, কাঁচ ফলকের প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয় না কেন ব্যাখ্যা করো। কাঁচ ফলকের প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয় না কেন ব্যাখ্যা করো। অথবা আপতন কোণ ও নির্গমন কোণ পরস্পর সমান, একই কোশ্চিন একই উত্তর। দুটো কোশ্চিনের কি আছে, একই উত্তর আছে। লেন্সের আলোককেন্দ্র ভালো করে দেখে যাবে। এই প্রশ্নটাও ভালো করে দেখবে। এই প্রশ্ন ভালো করে দেখবে। তারপর এদিকে এই প্রশ্নটা ভালো করে দেখবে। R ইকুয়াল টু 2F ভালো করে দেখবে। R ইকুয়াল টু 2F ভালো করে দেখবে। অবতল দর্পণ দ্বারা শোধ এবং অশোধ বিবর্তিত, এই দুটো প্রশ্ন ভালো করে দেখে যেতে হবে। লেন্সের সাহায্যে সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব ভালো করে একদম, এই প্রশ্নটাও ভালো করে দেখে যেতে হবে। উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন। তারপরে বলেছে অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন, কিন্তু উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন, এটা ভালো করে দেখে যাবে। দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন, ছাড়া যাবে না। এক্স রশ্মি গামা রশ্মির ব্যবহার এবং এর ক্ষতিকর প্রভাব কি কি আছে সেটাও দেখতে হবে। দৃষ্টি সংক্রান্ত প্রশ্নগুলো, যেমন দূরদৃষ্টি, হ্রস্বদৃষ্টি কেন হয় এবং প্রতিকারের উপায় কি আছে, তার মধ্যে উপযোজন কি সেটাও দেখতে হবে। অর্থাৎ দৃষ্টি সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো দেখে যেতে হবে। হয় দূরদৃষ্টি দিতে পারে, অথবা দূরদৃষ্টি নিবারণের উপায় কি সেটা বলতে পারে, অথবা হ্রস্বদৃষ্টি কি সেটা বলতে পারে। তার সঙ্গে বলবে হ্রস্বদৃষ্টি নিবারণের উপায় কি, অথবা কি ধরনের লেন্স ব্যবহার করা হয় বলতে পারে। দেখে যাব, কেন ছাড়বো। চলতরিৎ থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো দেখে যাবে, সূত্র তো একটাও ছাড়া নেই, প্রত্যেকটা সূত্র ভালো করে দেখে যেতে হবে। তার মধ্যে লেঞ্জ সূত্র এবং ফ্লিমিংয়ের বামস্ত নিয়ম, চুলের সূত্র, এই তিনটে সূত্রকে ভালো করে দেখে যেতে হবে। কুলম্বের সূত্রও ভালো করে দেখে যেতে হবে। সূত্রকে ছাড়া যাবে না, মেন কথা হচ্ছে সূত্রকে ছাড়া যাবে না, প্রত্যেকটা সূত্রকে দেখে যেতে হবে। বলেছে পার্থক্য তড়িৎচালক বল বিভব প্রভেদের, CFL LED এরও পার্থক্য, এই দুটি কি আছে, পার্থক্য আছে। পার্থক্য জেনে নিলে আমাদের বৈশিষ্ট্য হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে বলেছে ওহমের সূত্রের সাহায্যে রোধের সংজ্ঞা। কোষের আভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, কোন প্রবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, ডাবল ভালো করে দেখে যেতে হবে। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা ভালো করে দেখে যেতে হবে। তার মধ্যে সূত্রের মধ্যে জুলের সূত্র বললাম, লেঞ্জের সূত্র বললাম, কুলম্বের সূত্র বললাম, ভালো করে দেখতে হবে, কিন্তু সূত্র প্রত্যেকটাই দেখে যাওয়া ভালো। এবার তারপরে কি বলেছে, তুল্যরোধ বলতে কি বুঝি। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2, এইটা অবশ্যই দেখে যেতে হবে। 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 ভালো করে দেখে যেতে হবে। 220 ভোল্ট 100 ওয়াট এরকমের যে প্রশ্নগুলো থাকে দেখে যেতে হবে। বার্লোর নীতি, ডিসি অপেক্ষা এসি বেশি সুবিধাজনক কেন, বৈদ্যুতিক মোটরের কিভাবে শক্তি বৃদ্ধি করা যায় দেখে যেতে হবে। জুলের সূত্র বললাম, নর্মাল হিসাবে যেগুলো আসে সেটা দেখতেই হবে জুলের সূত্র, কিন্তু আরেকটা ভাবে জুলের সূত্র প্রতিষ্ঠা করা যায়, কি কার্য শক্তির ধারণা থেকে জুলের সূত্রটি প্রতিষ্ঠা করো, ভালো করে দেখে যাবে তোমরা। জলবিদ্যুৎ উৎপাদন ছাড়া যাবে না। গৃহস্থালীর বিদ্যুৎ লাইনে সমান্তরাল সমবায় যুক্ত করা হয় কেন দেখে যেতে হবে। ফিউজ তারের বৈশিষ্ট্য, নাইক্রোমের ব্যবহার, শর্ট সার্কিট কি,
যে সমস্ত প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটাকে ভালো করে দেখে যেতে হবে, ছাড়ার মতো নেই। তাও এখান থেকে যে সমস্ত প্রশ্নের মধ্যে ডাবল চিহ্ন করা হচ্ছে, ডাবল দাগ দেওয়া হচ্ছে, দুইবার দাগ দেওয়া হচ্ছে, সেই সমস্ত প্রশ্নকে একদমই ছাড়া যাবে না। পরবর্তী চ্যাপ্টারে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখে যাবে তার মধ্যে আলফা বিটা গামা রশ্মির তুলনা, নিউক্লিয় বন্ধন শক্তি ভালো করে, বন্ধন শক্তি ও ভর ত্রুটির মধ্যে সম্পর্কটা, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, জনক ও দুহিতা মৌল ভালো করে দেখে যেতে হবে, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন ভালো করে। ছোট চ্যাপ্টার আছে, তার মধ্যে এই কয়েকটা প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসে পরীক্ষায়। আলফা বিটা গামা রশ্মির তুলনা, যে কয়েকটা বিষয় তোমাদের টেক্সট বুকে আছে প্রত্যেকটা বিষয়গুলোকে ভালো করে দেখবে, আলফা বিটা গামা রশ্মি, এবং তাদের মধ্যে যে তুলনাগুলো আছে সেটা ভালো করে দেখে যাবে। কোনটা বিষয় দিবে ওরা কেউ বলতে পারবে না, ওই ভর দিয়ে দিতে পারে, অথবা প্রকৃতি দিয়ে দিতে পারে, অথবা আধান দিয়ে দিতে পারে। তাই বিষয় অনুযায়ী প্রত্যেকটার তুলনা দেখে যাব। নিউক্লিয় বন্ধন শক্তি আর ভর ত্রুটির মধ্যে সম্পর্ক ভালো করে দেখতে হবে। জনক আর দুহিতামূলক যেটা আছে সেটাও ভালো করে দেখতে হবে। নিউক্লিয় সংযোজন ও বিভাজন, এই যেখানে বলেছে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় জাত ঘটনা, এটাও দেখতে হবে।